বাবু যে হবে, একটা কাঁথা কাপড় কিচ্ছু নাই আমার কাছে, আমি কি করবো? তো বলে ওই চাষি আবার আমার 2-3টা পুরান কাপড় দিল। আমার ঘরে টাকার অভাব নাই, আমার ঘরে পয়সার অভাব নাই, আমার কোনো কিছুর অভাব নাই, কিন্তু দেখেন আমার বাচ্চাটা কিভাবে আসতেছে দুনিয়ায়। বড় বাচ্চাটাকে চুমু টুমু খায়ে ওকে প্রাইভেটে পাঠাই দিলাম। আব্বু যাও প্রাইভেট পড়তে যাও। ওকে আমি আনতে পারি নাই, ওকে প্রাইভেটে পাঠাই দিলাম। দেওয়ার পরে ছোট বাচ্চাটাকে নিয়ে হালকা কিছু কাপড় টাপড় নিয়ে বাসা থেকে বের হলাম। ও ঘুমাচ্ছিল, আমার শাশুড়ি ঘুমাচ্ছিল, আর আমার শ্বশুর নামাজে গেছিল, আর আমার ছেলেকে প্রাইভেটে দিলাম। দেওয়ার পরে আমি বাসা থেকে বের হইলাম। 24 ঘন্টা আমাদের বেডরুমে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো থাকতো, আর ওখানে মানে ভিডিও ফুটেজ অনেকগুলা তার কাছে জমা। সে আমাকে এগুলা দিয়েও সে ব্ল্যাকমেল করতো, চলে যাবি যা, তোর তোর আমার কাছে অনেক ভিডিও আছে না, এখানে আমার জায়গায় অন্য মানুষের মুখ লাগাই দিব। দেওয়ার পরে এগুলা দিয়ে ছেড়ে দিব অনলাইনে। ওখান থেকে টেনে নিয়ে আসলো, একদম চুল ধরে টেনে নিয়ে এসে রুমে ঢুকাইলো। রুমে ঢুকাইয়ে মোবাইল হাতে বলতেছে জামা কাপড় খোল, জামা কাপড় খোল। জামা কাপড় খুলবে কেন? আমি তোর হাজবেন্ড না? আমার সামনে খুলতে কি সমস্যা? তুই কি পরকিয়া করিস? কি সমস্যা? খুলবি কি খুলবি না? আর হাতে আছে ইয়ে পর্দাটা নাই না, রডগুলা, ওগুলা এগুলা আছে হাতে। খুলবি কি খুলবি না? যদি না খুলিস তাহলে ভাববো তোর পরকিয়া আছে। মানে এরকম একটা ব্লেম শুরু, মারধর শুরু। ওরে মারছে যে মানে শুধু আমি বলতাম যে আল্লাহ, বললাম যে আস্তাগফিরুল্লাহ, আর হচ্ছে যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। আমি যে দিনে মঞ্চ হচ্ছে কুটিবার পড়ছি, আল্লাহ আমাকে তুমি মুক্ত করো এখান থেকে। হ্যাঁ, একদিন সে ওর বাবার সাথে নাকি আমি প্রেম করি, এটা তো ভুলে গেছিলাম, প্রেম করি, সেই পরকীয়া সে আমাকে ধরবে। সে বুদ্ধি করছে, করার পর একটা ফোনে ভিডিও কল দিছে। আমি কিন্তু জানতেছি, আমাকে কিন্তু বলছে সে যে তুই কোনো ইয়া করবি না, কোনো চালাকি করারও চেষ্টা করবি না। আমার বাপ যদি আজকে বুঝি যে আমার দরজায় কিংবা রুমে ঢুকছে, তাহলে বুঝবো যে তোর সাথে তার পরকীয়া আছে। আমি যখন সিজারে যাই, সিজারে যে গেলে তো একটা মানুষ মরবে কি বাঁচবে তার তো কোনো গ্যারান্টি নাই। ওই পর্যন্ত আমি তার হাতটা ধরে কান্না করে বলছি, দেখো আমি কোনো পরকীয়া করি না, আর এই বাচ্চা তোমার। আচ্ছা, আমি যদি সিজারে গিয়ে যদি মারা যাই, তাহলে এই বাচ্চাটাকে তুমি এতিমখানায় দিয়ে দিও। যেহেতু তুমি বলো যে তোমার বাচ্চা না, হয়তো বড় হয়ে যখন শুনবে যে আমার বাচ্চা না, তখন হয়তো অনেক কষ্ট পাবে, মারা যাবে। তো যখন আমি যদি দুনিয়াতে থাকি, তাহলে হয়তো আমার কাছে থাকবে। আর যদি দেখো যে আমি নাই দুনিয়াতে, তাহলে ওকে মেরে টেরে না ফেলে ওকে এতিমখানায় দিয়ে দিও। তো এই বাচ্চা আমার না, এই বাচ্চা তোর যেন পেটে মারা যায়, তুই সিজারে যাই মারা যাবি, তোর বাচ্চা প্রতিবন্ধী হবে, তোর বাচ্চা এটা হবে, এটা আমার বাচ্চা না। আমি ওকে কোনোদিনও দুধ কিনে দেবো না, মানে কখনো স্বীকার করতো না এটা ওর বাচ্চা। এরকম একটা পরিস্থিতি থাকতো সবসময়। তো সবাই বলতো যে বাচ্চা হোক, বাচ্চা হলে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, এরকম। তো জাহান্নাম কাকে বলে ভাই? আমি ওখানে মানে হচ্ছে দিনে দুপুরে জাহান্নামে ছিলাম। মানে এরকম একটা মানুষের না যায় কিছু বলা, না যায় কিছু সহ্য করা, মানে এরকম একটা পরিস্থিতি। হকি স্টিক দিয়ে মারছে, এখনো এই দাগগুলো এখনো আছে, কিন্তু একটু একটু বোঝা যাবে না। এই যে কালো হয়ে আছে, বোঝা যাবে না। তো আর আমি এরকম করে শুয়ে পড়ছিলাম, এগুলা সাইডে মানে খালি লাথি মারছে, ওই বাবু অবস্থায় খালি এগুলাতে লাথি মারছে। মাথার উপর দাঁড়ায় থাকতো, বুকের উপর দাঁড়ায় থাকতো, মানে আর কথা বলতো কেমন জানেন, মানে মুখের এরকম ঠোঁটের 1 ইঞ্চি দূরত্ব বজায় রেখে এরকম কাছে এসে কথা বলতো। আর এগুলাতে কামড় দিত। একবার নাকে কামড় দিছিল, এই পাশে 3টা দাঁত, এই পাশে 3টা দাঁত, মানে 6টা দাঁত ফুটো হয়ে গেছে। অসুবিধা লাগতেছে আসলে, ওর দোষ আমি কি দেব? আমার পুরো দোষ আপনার লাগতেছে। দেখা যাচ্ছে আমার ওর সাথে ঝগড়া লাগছে, প্রচন্ড লেভেলের মারামারি লাগতেছে। আমি ভয়ে আমার শ্বশুরের রুমে যাই বসে আছি, কিংবা আমার শ্বশুর শাশুড়ি নিয়ে যায় এখানে বসায় রাখছে যে এখানে থাকো, হয়তো সামনাসামনি থাকলে বেশি ঝগড়া লাগবে। এই জন্য বলে কি, আমার শ্বশুর মানে আমার বউ না, আমার বাপের বউ, আমার বউকে কেন আমার সামনে থেকে নিয়ে গেল। মানে আমি 2 রাত পর্যন্ত শুইতে পারি নাই। মানে এরকম 2-3টা বালিশ দিয়ে খাটের উপর এরকম হালাই দিয়ে আমি 2 দিন কাটাইছি। মানে আমি যখনই শুইতে যাইতাম, আমার কোথায় জানি নিঃশ্বাস আটকায় ধরতো, মানে ওই মেরুদণ্ডের ব্যথাটার জন্য কোথায় জানি নিঃশ্বাস আটকায় ধরতো, আমি শুইতে পারতাম না। ওই 3 দিনের দিন আমাকে ভাই এমন মারলো, মানে এই চোখটা দিয়ে আমি 10 দিন মতো দেখতে পাই নাই। সিজার তখনও কাটা, সিজারের 3 দিনের পর
যে আমার কিছু ছবি ওগুলো একটা পেন ড্রাইভ করে রাখছি। হ্যাঁ, ওই চুলার নিচে ক্যামেরা রাখছিল। আরো একটা বিয়ে হয়েছিল ফার্স্ট টাইমে, আমার ফ্যামিলিগত ভাবে দিচ্ছিল, তো আমি সেখানে নিজ ইচ্ছায় সংসার করি নাই। হ্যাঁ, ওইটা আমার পছন্দ ছিল না। আমি তখন বয়স 14 বছর ছিল, ওই লোকটার বয়স ছিল 30-32, মানে বয়সের একটা অনেক ডিফারেন্স ছিল। তো মেবি তার সাথে আমি কন্টিনিউ করতে পারি না করতে পারে, তার সাথে আমি ডিভোর্স নেওয়ার পর কি আমি পছন্দ করে বিয়ে করি। ও কিন্তু আমার খুবই পছন্দ, মানে 24 ঘন্টা আমাদের বেডরুমে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো থাকতো, আর ওখানে মানে ভিডিও ফুটেজ অনেকগুলা তার কাছে জমা। সে আমাকে এগুলা দিয়েও সে ব্ল্যাকমেল করতো, চলে যাবি যা, তোর আমার কাছে অনেক ভিডিও আছে না, এখানে আমার জায়গায় অন্য মানুষের মুখ লাগাই দিব, দেওয়ার পরে এগুলা দিয়ে ছেড়ে দিব অনলাইনে। মানে বিভিন্ন রকম আমার সাথে ইয়ে করতো। আমি নাই আমার কাছে টাকা না, আমার কাছে না ব্যাংকে আছে একটা টাকা না, আমি এই অবস্থায় আমি অসহায়, আমার বাবার বাড়িতে যাই কি করব, আমি সিজার টাকাটা আমার কে জোগাড় করবে। মানে চারিদিকের প্রেশার নিয়ে যত অত্যাচার হয়েছে তো মুখ বুঝে সহ্য করছি, ঠিক আছে, এরকম একটা অবস্থা। তারপর ওর গ্রামের আশেপাশের মহিলা বলেন, বাচ্চা বলেন, মানে সবাই বলতেছে কিসের জন্য এখানে পড়ে থাকো, এত অত্যাচার সহ্য কেন। তো আমি বললাম যে ভাবি দেখেন এইরকম আমার এরকম ভিডিও করে রাখছে, এগুলা বেলে হচ্ছে ছেড়ে দিবেন। পরে একজন বাহিরের মহিলা আমাকে কি উত্তর দিলে জানেন, যে আপু আমরা তো মেয়ে মানুষ, সবাই মেয়ে মানুষ, তাই না, আপনি যা আমি তা, দুনিয়া যত মেয়ে মানুষ সবইটা, ও যদি আপনার ভিডিও ছাড়ুক, একটা মেয়ে যেরকম 10টা মেয়েও এরকম, কিন্তু আপনাকে তো বাঁচতে হবে। আপনি যদি আজকে মারা যান আপনার সন্তানের কি হবে? ও তো যেরকম অবস্থা আপনাকে মেরে ফেললেও মানে ওর কিচ্ছু হবে না। আপনি এগুলার ভয় করতেছেন, আপনি নিজের ইজ্জতের ভয় করতেছেন, আপনি নিজের জীবনটাকে আগে বাঁচান, তারপরে দেখেন কি হয়। আর যখনই মানে আমাদের ঝগড়া টগড়া একটু হতো না, আমার গলায় যে চেন থাকতো, হাতে আংটি থাকতো, কানের দুল থাকতো, এগুলা সব খুলে রেখে দিত। যদি আমি চলেও যাই, রাস্তায় যে দেখে যাচ্ছে একটা জিনিস বিক্রি করে, আমি ভাড়াটা দিতে পারবো না, এইরকম একটা পরিস্থিতিতে রাখতো। তো তারপর হচ্ছে যেদিন আমার সিজারে যাব, সিজারের দিন আমার বাসা থাকতেই পেন উঠে গেছে, ব্যথা উঠে গেছে। তাকে আমি কল দিলাম যে হচ্ছে আসো, কই জানি গেছে, যে আসো আমার এরকম ব্যথা হচ্ছে। কই আমি যাইতে পারবো না, আমার এখনো আমি এক জায়গায় আছি, আমার যাইতে 1-1.5 ঘন্টা লেট হবে। তো আমার এই বাচ্চাটার এতটাই কপাল পোড়া, মানে 0 থেকে 1 মাস বয়স থেকে ওর জন্য না বানাইছি একটা জামা, না একটা কাঁথা, না কোনো কিছু না, মানে সবসময় এরকম প্যারা, অশান্তি, মারধর সবসময় এর ভিতরে। আর এর ভিতরে ওই যে মাথায় ঢুকছে যে আমি পরকীয়া করি, সবসময় বলতো এই বাচ্চা আমার না, এই বাচ্চা তোর যেন পেটে মারা যায়, তুই সিজারে যাই মারা যাবি, তোর বাচ্চা প্রতিবন্ধী হবে, তোর বাচ্চা এটা হবে, এটা আমার বাচ্চা না, আমি ওকে কোনোদিনও দুধ কিনে দেবো না। মানে কখনো স্বীকার করতো না এটা ওর বাচ্চা, এরকম একটা পরিস্থিতি থাকতো সবসময়। তো সবাই বলতো যে বাচ্চা হোক, বাচ্চা হলে ঠিক হয়ে যাবে এরকম। তো যেদিন এরকম পেন উঠছে, তো ওরকম ওকে বললাম, তো এই অ্যান্সার দিল। তো তখন আমার শাশুড়ির সাথেও মনে হয়তো এরকম, ওই যে শাশুড়ির সাথে কথা বললেও কিংবা তাদের সাথে ভালো ব্যবহার করলে, তারা আমার সাথে কথা বললেও ওই তারা আমার বয়ফ্রেন্ড হয়ে যায়, তার শ্বশুর, আমার শ্বশুর আমার বয়ফ্রেন্ড হয়ে যায়। সেজন্য মানে কারো কাছে যাই আমি বলতে পারি না যে আমার এই সমস্যাটা, ঠিক আছে। তো ওরকম যখন ব্যথা হচ্ছে, পাশের একটা বাড়িতে চাচির কাছে গেলাম, যে চাচি আমার খুব ব্যথা হচ্ছে এরকম, আমি কি করবো। আরে ফোন দিলাম, তো এই কথা বললো। তো বলতেছে আমি একটু পানি পড়া দিচ্ছি, খাও, যদি এমনি ব্যথা হয় সেরে যাবে, আর যদি বাবু হওয়ার ব্যথা হয় তাহলে তো বেশি হয়ে যাবে। তো পরে পানি দিল, খাইলাম। তো বললাম বড় মা আমার তো মানে বাবু যে হবে, একটা কাঁথা কাপড় কিচ্ছু নাই আমার কাছে, আমি কি করবো। তো বললাম ওই চাচি আবার আমার 2-3টা পুরান কাপড় দিল, ঠিক আছে। আমার ঘরে টাকার অভাব নাই, আমার ঘরে পয়সার অভাব নাই, আমার কোনো কিছুর অভাব নাই, কিন্তু দেখেন আমার বাচ্চাটা কিভাবে আসতেছে দুনিয়ায়। তখন 2-1টা পুরান কাপড় দিল, আর ওটা নিয়ে আসলাম। আসার পরে ওবান কোথা থেকে আসলো, আসার পরে রিল্যাক্সে বসে বসে আমাকে ভাত দে। পরে বলতেছে না তোর ভাত দেওয়া লাগবে না, আমার বলবি যে হচ্ছে নিজে আমি ভাত নিয়ে খাচ্ছি। কয় ও নিজে ভাত নিল, নিয়ে খাইলো, খাচ্ছে, মোবাইল দেখতেছে, গেম খেলতেছে, মোবাইলে অনলাইন খেলে, ওগুলা খেলতেছে রিল্যাক্সে, আর আমি এইদিকে ব্যথা এমন করতেছি। তারপর খাওয়াটা হওয়ার পরে বলতেছে কি যাওয়া লাগবে না এমনি ব্যথা, ভাইবে দেখ
যদি এমনি ব্যথা হয় তাহলে কিন্তু মেডিকেলে যাওয়ার সাথে সাথে সিজার করে দিবে, চিন্তা কর। তো তখন আমার আর কি বেশি ব্যথা হতো না, আমি কই না এমনি ব্যথা না, আমার মনে হচ্ছে প্রবলেমই হবে। তো ওরকম তো কাছে চল যাই। পরে রেডি হয়ে গাড়িতে উঠলাম, তখন আমার শাশুড়িরা আবার যেতে চায় না, রাগ, এরকম ব্যবহার, সবসময় খারাপ ব্যবহার করে, ছেলে করে মানে সেও আমার সাথে যাইতে চায় না। তারপরও তাকে বলে বলে তার মানে আমি অসুস্থ, আমি আরো তাকে বলে 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 চলেন আম্মু চলেন এমন করে করে তাকে নিয়ে গেলাম হাসপাতালে। যাই হোক হাসপাতালে আমাকে ভর্তি করাই দিল। ভর্তি করা অবস্থা পর্যন্ত ওই লোকটা আমার সাথে ছিল। তারপর আর মানে আমি যখন সিজারে যাই, সিজারে যে গেলে তো একটা মানুষ মরবে কি বাঁচবে তার তো কোনো গ্যারান্টি নাই। ওই পর্যন্ত আমি তার হাতটা ধরে কান্না করে বলছি, দেখো তুমি, আমি কোনো পরকীয়া করি না, আর এই বাচ্চা তোমার। আচ্ছা আমি যদি সিজারে গিয়ে যদি মারা যাই তাহলে এই বাচ্চাটাকে তুমি এতিমখানায় দিয়ে দিও। যেহেতু তুমি বলো যে তোমার বাচ্চা না, হয়তো বড় হয়ে যখন শুনবে যে আমার বাচ্চা না, তখন হয়তো অনেক কষ্ট পাবে, মারা যাবে। তো যখন আমি যদি দুনিয়াতে থাকি তাহলে হয়তো আমার কাছে থাকবে, আর যদি দেখো যে আমি নাই দুনিয়াতে তাহলে ওকে মেরে টেরে না ফেলে ওকে এতিমখানায় দিয়ে দিও। এরকম করে বলে তারপর আমি সিজারে গেছিলাম। সিজারে থেকে আসার পরে 5-7 ঘন্টা হয়ে যায়, তারপর আমি একা এই বেডেই পড়ে আছি। আমার শাশুড়ি শুধু বসে আছে, না সে না একটা বাচ্চার দুধ আনবে, না একটা জামা আনবে, না কোন আনবে, কিচ্ছু নাই। 7 ঘন্টা না কয় ঘন্টা পর থেকে আসলো, এসে বলে কেমন আছিস সেন এতটুকুই। আর 24 ঘন্টা ওই মোবাইলে খেলে আর হচ্ছে ইয়াবা খায়। একটা সময় ছিল তার হাতে একটা বক্স থাকতো, মানে যারা আধা ঘন্টা পর পর সিগারেট খায় ও আধা ঘন্টা পর পর খায়, ঠিক আছে। একটা বক্স থাকতো, ওখানে যা যা সরঞ্জাম লাগে খাইতে সব কিছু এনিটাইম থাকতো। বক্সটা হাতে নিচ্ছে, বসতেছে, খাচ্ছে, গাড়িতে যাচ্ছে খাচ্ছে, ওয়াশরুমে যাচ্ছে খাচ্ছে, অন্য রুমে যাচ্ছে খাচ্ছে, এরকম মানে সিগারেটটা যেরকম মানুষ খায় সেম ওইভাবে খাচ্ছে। বোন এই জায়গা থেকে বেরিয়ে আসলেন কবে আপনি? হাও? তো এই বাবু হওয়ার পরেই বলেন। তো ওখানে সিজারে ছিলাম মাত্র 3 দিন ছিলাম। 3 দিন থাকার পরে আমাকে বাড়িতে নিয়ে আসা হলো। বাড়িতে আসে যেদিন আমি বাড়িতে আসছি, তো সেদিনে সকাল সকাল আসলাম। আসার পরে বাড়িতে একটা বাচ্চা আসলে সবাই দেখতে আসে না, তো যেহেতু রুম পাশের রুমটা ফাঁকা আছে, তো আমি হচ্ছে ও যে রুমে ঘুমাচ্ছে ও রুমে ঘুমাচ্ছে, ডিস্টার্ব না করে আমি পাশের রুমে বাবুকে শোয়াইছি। একের পর এক মহিলা আসতেছে দেখতেছে বাচ্চা, তো ওর যাতে ডিস্টার্ব না হয় সেজন্য আমি পাশের রুমে বাবুকে নিয়ে ওখানে শুয়ে আছি। তো আমাদের রান্না বান্না হয়েছে, আমি তাকে 2-3 বার ডাকছি ও খাওয়ার জন্য, রুমে যাই ডাকছি যে ওঠো ভাত খেয়ে নাও, ভাত খেয়ে নাও। সে ওই যে 2-3 দিন পর ঘুমায়, তো ঘুমাইলে তখন আর মানে সেন্স থাকে না, ডাকলেও সে ওঠে না, ঠিক আছে। আবার এমন দেখা যাচ্ছে ডাকতেছিস কেন, ওইটাই মারামারি বেঁধে দেয়, আমি ঘুমাইছি তুই ডাকছিস কেন, এরকম। আমি কি তোর পরকে ডিস্টার্ব করতেছি, তুই আমাকে ডাকতেছিস? যখনই কথা বলবেন একটা উল্টা কথা বলে দিব। তো আমি ডাকলাম, সে শুনলো না, তখন ঘুমাচ্ছে। আচ্ছা ঘুমাচ্ছে ঘুমা। পরে যখন আসরের আজানের ওই দিক দিল, সে একাই উঠে আসলো। একাই উঠে আসে দেখতেছে আমি পাশের রুমে শুয়ে আছি বাবু নিয়ে। এই আসরের আজান দিল, আমাকে খাইতে ডাকলি না কে? আমি বললাম আমি তো ডাকছি 2-3 বার তোমাকে ডাকলাম, কই ডাকছিস, আমি তো শুনি নাই। তার মা বললো তোকে তো ডাকছি, তোকে তো ডেকে আসলো 2-3 বার, তুই তো উঠলি না। এই যে তার মা এই কথা বললো কেন, আমার পক্ষ নিল কেন? এটা নিয়ে ওই 3 দিনের দিন আমাকে ভাই এমন মারলো, মানে এই চোখটা দিয়ে আমি 10 দিন মতো দেখতে পাই নাই। সিজার তখনও কাটা? সিজারের 3 দিনের পর। ও মাই গড, ঘা শুকায় নাই তখন? ঘা তো কেমনে শুকায়, সেলাই তো থাকে 10 দিন পর্যন্ত। সিজার হয়েছে 3 দিন হাসপাতালে ছিলাম, যেদিন হাসপাতাল থেকে আসলাম 3 দিন পর সেদিন মাই গড এখানে এমন মারলো, এই চোখ দিয়ে আমি মানে এই চোখটা বন্ধ হয়ে গেল, 10 দিন দেখতে পারলাম না। হ্যাঁ, শুধুমাত্র অতটুকু বিষয়ের কারণে। তারপর তার মায়ের সাথে গ্যাঞ্জাম বাঁধাই দিল, দেওয়ার পর বললো যে তোর মানে আলাদা। তার মাঝে একটু আমাকে, আমি যে 3 দিনের একটা বাচ্চা নিয়ে আসছি, একটু যে রান্না করে হেল্প করবে এতটুকু আর করতে পারলো না। এখন ওই 3 দিনের বাচ্চা নিয়ে এভরিথিং যা কাজ, রান্না বান্না, তাকে খাওয়ানো, বাচ্চা আর একটা ছেলে আছে তাকে করা, সবকিছু আমার। হ্যাঁ, আর এর ভিতর তো মায়ের ধর আছে, ঠিক আছে। এর ভিতর আগে তো হচ্ছে মানে আমি যে বাচ্চা পেটে, এইটা সে কখনোই মানে মানতো না। সে যে কি চাইতো যে আমার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যাক, না কি চাইতো সে জানতাম না। আমার উপর একের পর এক মানে হ্যারাসমেন্টও করছে, ঠিক আছে।
দেখা যাচ্ছে আমার ওর সাথে ঝগড়া লাগছে, প্রচন্ড লেভেলের মারামারি লাগতেছে, আমি ভয়ে আমার শ্বশুরের রুমে যাই বসে আছি, কিংবা আমার শ্বশুর শাশুড়ি নিয়ে যায় এখানে বসায় রাখছে যে এখানে থাকো, হয়তো সামনাসামনি থাকলে বেশি ঝগড়া লাগবে, এই জন্য বলে কি আমার শ্বশুর মানে আমার বউ না, আমার বাপের বউ, আমার বউকে কেন আমার সামনে থেকে নিয়ে গেল, ঠিক আছে, মানে কোন দিকে যাবেন এরকম একটা ইয়ে। তো ওর যে আচরণগুলো আমি দেখতাম সবসময়, তখন আর কি একটা ভয় কাজ করতো আমার ভিতরে, এই কখন জানি কোথায় লেগে যায়, কখন জানি আমি মরে যাই, এরকম একটা ভয় পেশ করতাম। আর একদিন একটা ঘটনা বললো, ওকে পারভার্টেড ছিল? বিকৃত বলতে সে আগে এরকম ছিল না, কিন্তু এই যে এরকম করার পরে সে আমার সাথে মনে করেন ওরকম ঝগড়া হয়েছে, হওয়ার পরও সে আমার উপর ঝাঁপায় পড়তেছে, ঝগড়াটা চলাকালীন সে আমার উপর ঝাঁপায় পড়তেছে, কিন্তু এইটাও বুঝতেছে না যে সে শারীরিকভাবে অসুস্থ, এটাও সে বুঝতেছে না। মানে প্রেগন্যান্সির সময়ও একই রকম, এটা সে কখনোই বুঝতেছে না যে আমার একটু রেস্ট দরকার, কিংবা আমার এখন এগুলা সাবধানে থাকা দরকার, এটা সে বুঝতেছে না এরকম। যাই হোক, অনেক কথা এড়িয়ে আসছি, এখন মনে পড়তেছে না। তো যাই হোক, যখন ওরকম 3 দিন পর এরকম মারামারি হলো, তখন একা নিজের কাজ নিজেই সব করতাম একাই। এর ভিতরে আমার যখন বাচ্চাটার বয়স 10 দিন হলো, 10 দিনের দিন মানে এমনিতে তো আমার শাশুড়ি আমাকে আর কোনো হেল্প করতে পারে না, ঠিক আছে, হেল্প করতে পারে না, কিছু পারে না। তখন হচ্ছে সে নিজের মেয়ের কাছে চলে গেল, নিজের মেয়ে ঢাকায় থাকে, সামনে পরীক্ষা দিবে, সে ওর মেয়ের বাচ্চা হচ্ছে 8 মাস কি 9 মাস এরকম বয়স, নিজের মেয়ের বাচ্চা রাখতে গেল। আমি ওই বাসায় ওই 2টা বাচ্চা, একটা 10 দিনের বাচ্চা, একটা 5 বছরের বাচ্চা, এইরকম অত্যাচারের ভিতরে সিজার করা অবস্থায় আমি বাসায় একা, আর থাকলো আমার শ্বশুর, ঠিক আছে। তো এর ভিতরে যদি আমাকে মাইরাও ফেলে, তারপর আমার শ্বশুর এসে আর দেখে না, ওই যে ব্লেম দেয়, বাজে কথা বলে, আমাকে যদি মেরেও ফেলে তার আর কেউ দরজার সামনে যায় না, ঠিক আছে। তো আরেকদিন একটা কথা বলি, আমি আমার শ্বশুরের সাথে নাকি পরকিয়া করি, এইটা সে আমাকে ধরবে, হ্যাঁ ধরবে। তো বলতেছে আমি চাই সে সবসময় পাশাপাশি থাকুক, যে সে বুঝতে না পারুক যে আমি কারোর সাথে কথা বলি, সেটা দেখুক, যে জানুক যে আমি কারোর সাথে কিছু করি না, সে সবসময় পাশাপাশি থাকুক। কিন্তু না, সে চায় সবসময় দূরে থাকতে, সে বাসার বাইরে থাকবে, সে জঙ্গলে লুকায় থাকবে, সে 2 ঘন্টা পরে আসবে, আসার পরে আমাকে ব্লেম দিবে, তুই এটা করছিস, তুই এটা করছিস, তুই এটা করছিস, অথচ আমি কিছু না। আমি যদি রুমে বসেও থাকি, শুয়েও থাকি, সে আইসা বলবে তুই আমার বাপের রুমে গেছিস। পাশে একটা রুম আছে, রুমের ভিতর এরকম রুমে বারান্দায় আটা ছিটাই দিয়ে বেড়াবে, আমি গেলে আমার পায়ের ছাপ পড়বে। আল্লাহ, এরকম একটা বিছানায় এখানে মনে করেন যে বালিশটা এভাবে ছিল, আমি এটা গুছায় ঠিক এরকম করে সরাই রাখছি, এটা এখানে ছিল, এভাবে রাখছিস কেন, এই বালিশটা কি তোকে ডিস্টার্ব করছে? বিছানা, বাচ্চা কাচ্চা বিছানা, এক বিছানায় খাওয়া দাওয়া সবকিছুই করি, যেহেতু শহরের বাসা না গ্রামের বাসা, একটু তেল সিট হচ্ছে, তেল পড়ছে কিংবা কোনো কিছু দাগ পড়ছে, বাচ্চাদের বিছানা তো থাকতেই পারে, এটা কিসের দাগ, এটা কিসের দাগ, এটা হচ্ছে ওই সেই জিনিস। মানে সবসময় একটা মেন্টালি টর্চার এরকম। আমি আমার রুমে ঢুকতেছি, আমার রুমে কয়বার ঢুকলাম, কেন ঢুকলাম, এই আলমারিটা আমি কেন খুললাম, ওখানে কি করতে গেলাম, আমি ওই দিক কেন তাকালাম, ওখানে কি আছে, এরকম একটা মানুষ, মানে কি বলবো। আমার তো বাচ্চা পেটে নিয়ে কিন্তু একবারই আমার হাসপাতালে যাওয়া তা না, এর মাঝখানে আরো গিয়েছিলাম, তখন হচ্ছে বাচ্চার বয়স মনে হয় পেটে 8 মাস, ওই সময়টা মানে কি নিয়ে জানি ওরকম ঝগড়া লাগছে। আমার শাশুড়িও বাড়িতে নাই, আমার শ্বশুরও নাই, তারা 2জনে মেয়ের কাছে ঢাকায়, সে আর আমি, আর আমার ওই ছোট বাচ্চাটা, বড় বাচ্চাটা 5 বছর বয়স, আর ওই বাচ্চা পেটে 8 মাস বয়স। কি নিয়ে জানি এরকম ঝগড়া লাগছে, সে ইচ্ছা মতো আমাকে মারছে হকি স্টিক দিয়ে মারছে। এখনো এই দাগগুলো এখনো আছে, কিন্তু একটু একটু বোঝা যাবে না, এই যে কালো হয়ে আছে, বোঝা যাবে না। তো আর আমি এরকম করে শুয়ে পড়ছিলাম, এগুলা সাইডে মানে খালি লাথি মারছে, ওই বাবু অবস্থায় খালি এগুলাতে লাথি মারছে, মাথার উপর দাঁড়ায় থাকতো, বুকের উপর দাঁড়ায় থাকতো, মানে আর কথা বলতো কেমন জানেন, মানে মুখের এরকম ঠোঁটের 1 ইঞ্চি দূরত্ব বজায় রেখে এরকম কাছে এসে কথা বলতো, আর এগুলাতে কামড় দিত। একবার নাকে কামড় দিছিল, এই পাশে 3টা দাঁত, এই পাশে 3টা দাঁত, মানে 6টা দাঁত ফুটো হয়ে গেছে। অসুবিধা লাগতেছে, আসলে ওর দোষ আমি কি দেব, আমার পুরো দোষ আপনার লাগতেছে। এখন মানুষের পেট চলে না, দুনিয়ার মানুষ চলতেছে না, আমি তখন বেরোতে পারতেছিলাম না ভাই,
আমি তো ওখান থেকে বেরোতে পারতেছিলাম না, আমি যে কিভাবে বেরোবো ওখান থেকে। তো তারপর ওই দিন ওরকম যখন আমাকে মারছে, মারা কেউ নাই বাড়িতে যে একজন যাবে ধরবে এরকম কেউ না, 4 মন মতো সে মারছে, ইচ্ছা মতো মারার পর যখন তার শান্ত হয়েছে সে হচ্ছে শুয়ে ঘুমাচ্ছে। তো আমি ওখানে শুয়ে থাকার পর মানে আমার ছেলে ওরকম মানে একা একা মানে অসহায়ের মতো বেড়াচ্ছে, ওরে যে একটু ভাত খাওয়াবো তাও পাতেছে না, তাও ওরকম কষ্ট করে উঠে ওকে ডাকলাম, ডাকে একটু ভাত খাওয়াই দিলাম, ভাত খাওয়াই দিয়ে বললাম আব্বা বাইরে যাও। বাইরে যাই একজনের নাম বললাম যে ওই আন্টিটারে বলো যে আমার আম্মু একটু ডাকতেছে, ঠিক আছে। তো জানি না আমার ছেলে বলছে না একা একাই আইসে, জানি না, পর দেখলাম ওই মহিলাটা আসছে, আসার পর বললাম ভাবি আমি না উঠতে পারতেছি না, আমারে একটু হেল্প করেন, মানে আমি উঠতে পারতেছিলাম না, মানে ওই এক জায়গায় বসে শুয়ে আছি। এগুলাতে যখন মারছে আর সাথে সাথে মানে এগুলা মানে যত 2-1 ঘন্টা পর হয়ে গেছে তখন আমার একদম মানে ব্যথা উঠে গেছে, মানে প্রচন্ড আকারে ব্যথা হয়ে গেছে, মানে আমি আর নিঃশ্বাস নিতে পারি না এরকম অবস্থা। তখন একজন বলতে 2-3 জন আসলো, 2-3 জন আসে আমাকে গোসল টোসল করাই করলো, মানে সময় যত গড়াইলো তখন আমার ব্যথার পরিমাণ আরো বেশি হচ্ছিল। তাই হয়, হ্যাঁ আমার ব্যথার পরিমাণ আরো বেশি হচ্ছিল, মানে নিঃশ্বাস আর নিতে পারতেছিলাম। তাই আমার এরকম মারধর অত্যাচার দেখে মানে গ্রামের মানুষে 999 ফোন দিছে, গ্রামের মানুষে 999 ফোন দিয়ে পুলিশ পাঠাই দিয়েছে। পুলিশ আসছে, আমাকে রুম থেকেও বেরোতে দেয় নাই, পুলিশকে বাইরে থেকে টাকা দিয়ে পুলিশকে পাঠাই দিছে। পাঠায় দেওয়ার পর আমাকে আবার হাসপাতালে নিল, হাসপাতালে নিয়ে আবার ডাক্তারের কাছ থেকে ওষুধ টষুধ নিয়ে আবার বাসায় নিয়ে আসলো। ওই দিনের কথা আমি মানে জীবনেও ভুলবো না ভাইয়া, মানে আমি 2 রাত পর্যন্ত শুইতে পারি নাই, মানে এরকম 2-3টা বালিশ দিয়ে খাটের উপর এরকম হালাই দিয়ে আমি 2 দিন কাটাইছি। মানে আমি যখনই শুইতে যাইতাম আমার কোথায় জানি নিঃশ্বাস আটকায় ধরতো, মানে ওই মেরুদণ্ডের ব্যথাটার জন্য কোথায় জানি নিঃশ্বাস আটকায় ধরতো, আমি শুইতে পারতাম না। টানা মানে 24 ঘন্টা আমি এরকম হয়ে ঘুমাইছি, এরকম করছি, এরকম একটা অবস্থা। তো যাই হোক ওখান থেকে বেরোনো হলাম কবে, এটা হচ্ছে আরো 2টা কাহিনী, মানে এত অত্যাচার মানে বলে শেষ করা যাবে না। ওর কি মূল অসুবিধার জায়গাটা? মূল অসুবিধার জায়গা হচ্ছে নেশা, দ্বিতীয়ত হচ্ছে ওই যে মাথায় ঢুকছে আমি পরকীয়া করি এইটা, আর এই পরকীয়া যেই মনে হয় এরকম, কিন্তু কোনো প্রমাণ ছাড়া কাউকে কিভাবে এতটা অত্যাচার করা যায়? ও তো সুস্থ না থাকলে একটা মানুষ নেশাগ্রস্ত হইলে তার তো কোনো বিবেক থাকে না, প্রমাণ ছাড়া কিভাবে করা যায়। হ্যাঁ, তারপর একদিন ওইরকম একা তো সব কাজ করতে পারি না, মানে কিছু কাপড় জমে গেছে, পরিষ্কার করা যায় না, কাপড় জমে গেছে। তো ও এখন বলতেছে আমার এগুলা হাত সবসময় মানে হাতগুলা কিন্তু আমার দেখছেন সব বাঁকাতেরা, প্রত্যেকটা আঙ্গুল আপনার বাঁকা। হ্যাঁ, এগুলা কিন্তু সবসময় এরকম রক্ত জমে এরকম ফুলে এরকম থাকতো, মানে কিছু করতে পারতাম না, ঠিক আছে। এরকম অবস্থায় কাপড় জমে গেছে, বাসার 2-1টা মহিলা যে কাজের মহিলা থাকে আশেপাশে তাদেরকে এনে যে কাপড় টাপড় পরিষ্কার করাই নিব, নিয়ে আমবো, তাদেরকে তো একটু টাকা কিংবা খাবার টাবার দেওয়া লাগে। ঘটনাগুলো ঘটতেছে এর মধ্যেও কি আপনি ভিডিও করতেছেন? না, তখন টোটালি ভিডিও বন্ধ। আচ্ছা, মানে তখন পুরা সে নেশায় আসক্ত, মানে ভিডিও টিডিও এগুলার ভিতরে তার কোনো আর ইয়া নাই, জমানো টাকাই ভাঙতেছে। হ্যাঁ, এগুলার ভিতরে আর কোনো তার ইন্টারেস্ট নাই। তো বাইরে থেকে যে লোক তো মহিলা টেলা নিয়ে আসলে তাদেরকে বলতো ওরা আমাকে মোবাইল পাস করে, মানে ওদের কাছে আমি মোবাইল ওদের কাছ থেকে নেই, কথা বলে আবার তাদের কাছ থেকে দিয়ে দিই, সরাই দিই, ওরা হচ্ছে আমার লিঙ্ক। তো সেই কারণে ভয়ে মানে এই যে অযথা একটা ব্লেমের ভয়ে আশেপাশের কোনো মহিলাও এসে আমাকে আর হেল্প করতো না, কাজ করতো না। কে কথা শুনবে এগুলা? তো ওই নিজের কাজ নিজে, তো ওরকম তো অনেকগুলা কাপড় জমছে, তো আমি এগুলা আর কি ধোবো নাকি এরকম চিন্তা করতেছি, ঠিক আছে। তো আমি রুম থেকে বের করে নিয়ে আসলাম, ও রুমে বসে আছে, আমি রুম থেকে বের করে নিয়ে আসলাম, নিয়ে এসে ভালো লাগতেছে না, তো আমি বললাম যে আচ্ছা থাক আজকে ধোবো না, কালকে দেবো। তো রুম থেকে সবগুলা জড়াই নিয়ে এসে বারান্দা একটা চুলা ছিল ফালানো, চুলার উপর রেখে দিলাম, মানে ওইটা ওয়েস্টেজ চুলা, জ্বালানো হয় না, ওখানে রেখে দিলাম। এখন ও ওই চুলার নিচে ক্যামেরা রাখছিল, এটা তো আর আমি জানি না, ঠিক আছে। এখন তার ধারণা হচ্ছে চুলার কাছে তুই ইচ্ছাকৃত ভাবে গেছিস, কিন্তু আমি তো ওটা জানি না, আমি তো এমনিতেই যাই ওখানে রাখছি, চুলার কাছে তুই ইচ্ছাকৃত ভাবে গেছিস। কেন চুলার কাছে গেলে? তুই ইচ্ছাকৃত ভাবে, আমি তো ওখানে ক্যামেরা রাখছি সেই জন্য তুই গেছিস। তুই যে কাপড় নিলি তুই কেন পরিষ্কার করবি না? এখন কেন পরিষ্কার করবি না? এখনই পরিষ্কার করবি, এই যে মাইট শুরু, এখনই পরিষ্কার করবি। তখন কি করলাম, ওই মানে ব্যথা হাত নিয়ে নিয়েই আমি হচ্ছে কাপড়গুলো আবার মাখানো শুরু করলাম, বাথরুমে নিয়ে গেলাম, নিয়ে হচ্ছে কাপড় পরিষ্কার করতেছি।
কি যে মনে হলো, ওখান থেকে গেল আমাকে যায় বাথরুমে 2-3টা লাথি মারলো, বাথরুমের ভিতরে 2-3টা লাথি মারলো। মারার পরে ওখান থেকে টেনে নিয়ে আসলো, একদম চুল ধরে টেনে নিয়ে এসে রুমে ঢুকাইলো। রুমে ঢুকায় মোবাইল হাতে, বলতেছে জামা কাপড় খোল, জামা কাপড় খোল। জামা কাপড় খুলবে কেন? আমি তোর হাজবেন্ড না? আমার সামনে খুলতে কি সমস্যা? তুই কি পরকিয়া করিস? কি সমস্যা? খুলবি কি খুলবি না? আর হাতে আছে পর্দাটা নাই না, রডগুলা, ওগুলা, এগুলা আছে হাতে। খুলবি কি খুলবি না? যদি না খুলিস তাহলে ভাববো তোর পরকিয়া আছে। মানে এরকম একটা ব্লেম শুরু, মারধর শুরু। ওরে মার, যে মানে শুধু আমি বলতাম যে আল্লাহ, যে বললাম যে আস্তাগফিরুল্লাহ আর হচ্ছে যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। আমি যে দিনে মঞ্চ হচ্ছে কুটিবার পড়ছি, আল্লাহ আমাকে তুমি মুক্ত করো এখান থেকে। হ্যাঁ, একদিন সে ওর বাবার সাথে নাকি আমি প্রেম করি, এটা তো ভুলে গেছিলাম, প্রেম করি, সেই পরকীয়া সে আমাকে ধরবে, সে বুদ্ধি করছে। করার পর একটা ফোনে ভিডিও কল দিছে, আমি কিন্তু জানতেছি, আমাকে কিন্তু বলছে সে যে তুই কোনো করবি না, কোনো চালাকি করারও চেষ্টা করবি না। আমার বাপ যদি আজকে বুঝি যে আমার দরজায় কিংবা রুমে ঢুকছে, তাহলে বুঝবো যে তোর সাথে তার পরকীয়া আছে। এখন মনে করেন যে তার বাপও তো ফ্রেশ, আমিও ফ্রেশ, তার কিছু একটা দরকার পড়লো, বিথে আমাকে এই জিনিসটা কই কিংবা আমাকে দেও, এটা হলেও কি তার সাথে আমার পরকীয়া হয়ে যাবে? তো যাই হোক, আচ্ছা ঠিক আছে। সে ক্যামেরা ভিডিও কল দিছে, দেওয়ার পরে চেয়ারে লুকায় রাখছে এক জায়গায়, লুকায় রাখে বলছে এই যে রুম থেকে তুই বেরোবি না, রুম থেকে তুই বেরোবি না, এক ফোনে এখানেই শুয়ে থাকবি। সে যদি তার বাপকে দেখে আশপাশে উকি মারতেছে কিংবা রুমে আইছে, তাহলে সে বুঝবে যে ঘটনা সত্যি। আচ্ছা, আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমার বাপ কখনোই আসবে না, ঠিক আছে। তো তখন আমার শাশুড়ি হচ্ছে ঢাকায় মেয়ের কাছে। এর ভিতরে যে আমার শ্বশুর একা একা রান্না করে খায়, আমি চোখের সামনে মানে একটু ভাতও কিংবা একটু তরকারিও তাকে দিতে পারি না। কেন পারি না? এই যে এইসব ব্লেমের কারণে। আমি একদিন তাকে তরকারি দিছি, সে দেখি শুধু ভাত খাচ্ছে, তাকে আমি তরকারি দিছি, আমি যাই না, আমার ছেলেকে দিয়ে মানে পাঠাচ্ছে, যাও তোমাকে দাদাই দিয়ে আসো। সে আমাকে গাড়িতে করে নিয়ে বাইরে নিয়ে গেছে, নিয়ে যায় বলতেছে মায়ের থেকে মাসির দরদ বেশি, আমার বাপ, আমার দরদ নাই, তোর কিসের দরদ, তুই তাকে দিবি, একদম মেরে ফেলবো তোকে আমি। মানে উল্টা ব্লেম। বুড়া একটা মানুষ, সহ্য হয় এগুলা দেখলে। এগুলা তো তখন সে যত অনেক কষ্ট করে খাইছে, কিন্তু আমি মানে নিজের বিবেকে বাধা দিয়েছে, কিন্তু পরিস্থিতি আমার কিছু ছিল না। আমি রান্না করছি কিংবা যখন দেখলাম সে কাজ করে বাসায় আসতে, আমি তারে দেখে দরজাটা দিয়ে রুমের ভিতর ঢুকে থাকছি। ওই যে বলে যে আমি তার বাপের দেখার জন্য বসে আছি, না একটা জাহান্নাম কাকে বলে ভাই, আমি ওখানে মনে হচ্ছে দিনে দুপুরে জাহান্নামে ছিলাম। মানে এরকম একটা মানুষের না যায় কিছু বলা, না যায় কিছু সহ্য করা, মানে এরকম একটা পরিস্থিতি। সে হচ্ছে পরে মোবাইলটা ওখানে রেখে গেছে। আমি আচ্ছা ঠিক আছে, আমি ঘুমাচ্ছি। তারপর হচ্ছে সে মানে ভিডিও কলে দেখতেছে আর বাহিরে কই জানি গেছে। এর ভিতরে আমার ছেলে আমার কাছে আসে বলতেছে আম্মু আমি চিনি দিয়ে পানি খাবো, মানে ওর ফিডারের একটা নেশা ছিল, চিনি দিয়ে পানি খাবে। তো পানি আমার রুমে ছিল, চিনিটা বাইরে ছিল, বারান্দায় ছিল। আমি ওকে বারবার বলতেছি আব্বু তুমি যা চিনিটা নিয়ে আসো, আমি তোমাকে পানি চিনি দিচ্ছি। যেহেতু আমাকে বলছে যে এখান থেকে উঠো না, উঠলে একটা বলবে যে হচ্ছে আমি তার বাপকে ওয়ার্নিং দিচ্ছি যেন এদিক না আসে, একটা আবার আমার দিক সন্দেহ করবে। আব্বু আমি ওকে বোঝাচ্ছি এত যে বাবা দেখো যে তুমি আব্বু ভিডিও কল দিয়ে রাখছে, আমি যদি যাই আমাকে মারবে, তুমি চিনিটা নিয়ে আসো, আমি তোমাকে পানি দিচ্ছি। কিন্তু না, ও ছোট মানুষ, ও বুঝতেছে না, ও কান্নাকাটি করতেছে খুব। আমিও যাওয়ার আর সাহস পাচ্ছি না। পরে দেখা যাচ্ছে যে আমি পানি আনতে গিয়ে তাকে ব্লেম দিল, হয়তো তুই আমার বাবাকে মানা করে দিছিস যে যেন আসে না, একটা ব্লেম তো দিতেই পারে সে। আমিও যাচ্ছি না। আর আমার ছেলে এরকম কাঁদতেছে, সে ওই ভিডিও কলে দেখতেছে কই থেকে যেন সে কই গেছিল, দেখে ওখান থেকে দেখতে মানে দৌড় দিয়ে আইছে। দৌড় দিয়ে আসার সাথে সাথে একটা রড নিল, রড নিয়ে মানে কোনো কথা নাই আমার পায়ে দিল এই জায়গায় একটা বাড়ি। বাড়ি দেওয়ার সাথে মানে রক্ত ছিটে পড়ে যায় না, ওরকম ছিটলো না, শুধু ঠোসা উঠে গেল, রক্তর একদম ঠোসা উঠে গেল। আমার ছেলে পানির জন্য কাঁদতেছে, তুই কেন পানি দিচ্ছিস না? আমি তো, ও তো চিনি পানি খাবে, ও তো এমনি পানির পিপাসা তা না, চিনি পানি খাবে, ফিডারের নেশা। তো ওকে আমি বলতেছিলাম ইয়ার জন্য, সেজন্য ও কাঁদতেছে। আর তুমি তো আমাকে বলছো যে আমি যেন বাইরে না যাই, বাইরে গেলে দেখা যাবে আর বলবা যে আমি সাবধান করে দিয়ে আসছি। এই যে মানে তার এইদিকে গেলেও সমস্যা, ওইদিকে গেলেও সমস্যা। তো লাস্ট যেদিন আমি ওখান থেকে চলে আসলাম, সেদিন হচ্ছে রাতের কাহিনী। সারা রাত ওরকম ঝগড়া করার পরে সে বলতেছে পাশের রুমে তুমি ঘুমাও, আমি আসতেছি। পরে সে পাশের রুমে খাচ্ছে, আমি এসে আমার 2 সন্তান 2 পাশে নিয়ে শুয়ে আছি।
আমি মানে কখন ঘুমায় গেছি আমি নিজেও জানি না, রাত মানে 3-4টা বাজে এরকম ঘুমায় গেছি। ঘুম থেকে উঠে দেখি আমার ছেলে আমার মাথায় পানি দিচ্ছে। আব্বু আমার কি হয়েছে? কয় আব্বু তোমাকে মারছে ঘুমের মধ্যে। ঘুমের মধ্যে, হ্যাঁ। আর ঘুমের মধ্যে যখন এসে আমাকে মারছে মনে করেন আমার সেন্স আর নাই, হারাই গেছে, ফেরে নাই। তো যখন আমি আমার সেন্স ফিরছে, ফেরার পর আমি জিজ্ঞেস করতেছি আব্বু কি হয়েছে, বলতেছে তোমাকে আব্বু মারছে, মাথায় পানি দিচ্ছে। পরে আমি এই দিকটা হাত দিয়ে দেখি ভাই, এটা যে মানে খাটের যে উঁচু জায়গাটা থাকে না ওইটাতে খালি ঢিপাইছি। এই জায়গাটা মানে শক্ত থাকে না মাথা, মানে নরম তুলে এই জায়গাগুলো। তো তারপর ওরকম একটা কাহিনী হওয়ার পরে তারপরও থাকলাম। সকাল হওয়ার পর সে বলতেছে সে আমার সাথে আর থাকবে না, হ্যাঁ থাকবে না পরে আমাকে ওখানে রেখে আমার গয়নাগাটি, সে তার জামা কাপড় সবকিছু নিয়ে সে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিল। হ্যাঁ রওনা দিল। তখন মনে করেন যে আমি আর ওখানে কি করব, তখন ভাবলাম যে এই তো সুযোগ পাইছে, তাহলে এই সুযোগে আমিও বের হয়ে যাই। হ্যাঁ জামা গায়ে যেরকম বাসা পরা থাকে সেরকম একটা জামা, পায়ে স্যান্ডেল নাই, হাতে মানে 1200 টাকা ছিল। একজন আমার মেয়েকে দেখতে এসে 1000 টাকা দিয়েছিল, আর একজন 200 টাকা দিয়েছিল। ওই 1200 টাকা লুকায় রাখছিলাম, ওই 1200 টাকা আমার কাছে ছিল। আর বাচ্চা কোলে ছিল, বাচ্চার সাথে একটা কম্বল ছিল। এই এতটুকু নিয়েই ওই সিজারে করা অবস্থায়, সিজারে 43 দিন না 33 দিন পর্যন্ত। এর ভিতরে আরো অনেক কাহিনী। সিজারের সেলাই মনে করেন যে 10 দিনে খুলতে হয়, সে 10 দিনে খোলে নাই, 15 দিন নিয়ে গেছে, 15 দিন পর সেলাই খুলতে নিয়ে গেছে। সিজারের পর আমি ওখান থেকে আসার, রুগীটাকে নিয়ে আসার পর আমাকে 3 দিন পর্যন্ত কোনো ওষুধ কিনে দেয় নাই। সিজারের রুগী নিয়ে আসে 3 দিন পর্যন্ত কোনো ওষুধ কিনে দেয় নাই। সে প্রতিনিয়ত 5-6-7 হাজার টাকা খাচ্ছে। ঘরে 15 দিন পর্যন্ত 1 টাকা বাজার করে নাই। অথচ আপনার ব্যাংকে টাকার কোনো নাই, অভাব ছিল, আমার টাকা ভাঙে খাচ্ছে। হ্যাঁ তো প্রত্যেক দিন 3 বেলা আলু ভর্তা। লাস্ট পর্যায়ে সিজার বাচ্চা নিয়ে লাস্ট পর্যায়ে আমার হচ্ছে মানে আলুও শেষ হয়ে গেল, সরষের তেলও নাই, শুধু লবণ আর আলু, এতটুকুই ভর্তা করে করে যতটুকু আমার মানে খেতে তো হবে। আমার বাচ্চা দুধ খায়, বাচ্চার দুধও নাই, অতটুকু বাচ্চা নিয়ে তখন বাচ্চার কান্না তো সহ্য করতে পারবো না। এটা বলেন তো যে ধরেন এত অত্যাচার সহ্য করলেন শুধু সংসারের একটা সার্টিফিকেটের জন্য। আমি চাইছিলাম মনে প্রাণে যে আমি ওর সাথেই থাকবো, ও তো এরকম ছিল না, একসময় ভালো ছিল, হয়তো ভালো হয়ে যাবে, এতটুকু আশা ছিল। আর ফার্স্ট টাইমে আমার হচ্ছে আমি আরো একটা জীবনে ভুল করছিলাম, আমার আরো একটা বিয়ে হয়েছিল ফার্স্ট টাইমে, আমার ফ্যামিলিগত ভাবে দিচ্ছিল, তো আমি সেখানে নিজ ইচ্ছায় সংসার করি নাই। হ্যাঁ ওইটা আমার পছন্দ ছিল না। আমার তখন বয়স 14 বছর ছিল, ওই লোকটার বয়স ছিল 30-32, মানে বয়সের একটা অনেক ডিফারেন্স ছিল। তো মেবি তার সাথে আমি কন্টিনিউ করতে পারি না, নাও করতে পারে। তার সাথে আমি ডিভোর্স নেওয়ার পর কি আমি পছন্দ করে বিয়ে করি। ও কিন্তু আমার খুবই পছন্দ, মানে কি বলবো, আমার ছেলে মেয়ে, আমার বাবা, মানে তাকেও আমি এতটা ভালোবাসিনি, তাকে আমি যতটা ভালোবাসি। কি পাইলেন? কিছুই না, দিন শেষে মনে হয় এই কাটাগুলা পাইলাম, আর কিছুই না। তো আপনার লাইফ থেকে যদি মানুষ শেখে, কি শিখতে পারে বলেন তো? শিখতে পারবে, এতটুকুই মেসেজ দিতে পারবো, কাউকে কখনো নিজের থেকে বেশি ভালোবাসা যাবে না, আর কাউকে কখনো অন্ধবিশ্বাস করা যাবে না। অন্ধবিশ্বাসের কারণে কিন্তু মানুষ সবকিছু শোক সামলাতে পারে, কিন্তু হয়তো টাকার শোক সামলাতে পারে না, ঠিক আছে? তো আমার কিন্তু সেই অবস্থাই হয়েছে, আমার সবকিছুই শেষ হয়ে গেছে। আপনার কোনো টাকা দেয় নাই, ফেরত দেয় নাই? কিচ্ছুই না। আমি সেদিন ওই যে এক কাপড়ে চলে আসলাম, ওরকম খালি স্যান্ডেল পায়ে। গাড়িটাও পান নাই? গাড়ি তার নামে কিনছিলাম, তার গাড়ি। ব্যাংকে যে টাকা ছিল সেগুলো তো আমার নামে, যেগুলা ছিল সে আগেই তুলে ফেলছে। আমার ডিপিএস ছিল সেগুলা তুলে ফেলছে, তার মায়ের নামে, তার নামে যেগুলা ছিল সেগুলো তুলে আস্তে আস্তে সবই শেষ করছে। বাইক বেস বিক্রি করছে, ম্যাকবুক বিক্রি করছে, আইফোন বিক্রি করছে, সিএসআর গাড়ি বিক্রি করছে, মেবি বিক্রি হয়েছে কিনা জানি না সঠিক, সবকিছু শেষ। ওরকম খালি স্যান্ডেল পায়ে, স্যান্ডেলও ছাড়া খালি পায়ে আমি 7 থেকে 10 কিলো রাস্তা, ওই 33 দিন সিজার করা বাচ্চা কোলে নিয়ে আমি জঙ্গলে হেঁটে হেঁটে আমি শহরে পৌঁছাইছি, বুঝছেন? বেঁচে তো আছেন বোন, 2 বেলা তো আল্লাহ রিজিক দিচ্ছে ঠিকই। হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ, মানে যতটুকু খাই বা না খাই কেউ তো ব্লেম দেয় না দিন শেষে, যে আমি যেটা করিনি সেটার দায় আমাকে তো আর কেউ দিতে পারে না। এবং যাই হোক, একটু সাহস নিলেই পারতাম,
এখন যেরকম সাহস নিছি, সামনে কি হবে আল্লাহ ভালো জানে। ভালোই থাকবেন, ভালোই আছেন। এরকম যদি আগে ভাবতাম তো ভাইয়া সে আমাকে এতটা ধ্বংস করতে পারতো না, ঠিক আছে। তো তারপর বলি ওরকম 7-8 কিলো পথ আমি পারি হেঁটে আসলাম, হেঁটে আসার পর গাড়িতে উঠে তারপর বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে আমি কতটা নির্লজ্জ, বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে আসার পর আবার সে আমার সাথে যোগাযোগ করা শুরু করলো। 5-7 দিন পরে, 5-7 দিন পর যোগাযোগ শুরু করে, আবার 5-7 দিন আবার কথা হইলো। কথা হওয়ার পর তাকে আবার আমি মাফ করে দিলাম। এইবার আপনার প্রতি আমার বিরক্ত লাগতেছে। হ্যাঁ, তখন আমার শরীরে যে এরকম স্পট দাগ ছিল, আমার মা গ্রামের ডাক্তার নিয়ে এসে আমাকে 2 বার ওষুধ খাইয়ে ঠিক বানাইছে। ঠিক বানানোর পরে তার সাথে আবার আমি কথা বলা শুরু করছি। সে আবার মনে করেন 15 দিন কি 1 মাসের পর সে আবার আসছে আমার বাসায়। আইসে বললাম যে মা 2টা বাচ্চা দেখো, কই যাব, আবার একটা আমি প্রথমে ভুল করছি, ও তো এরকম ছিল না, হয়তো ভালো হয়েছে, এরকম করে আবার আমি তার সাথে গেলাম। এইবার হচ্ছে মূল কাহিনী। আবার আমাকে নিয়ে গেল রাজশাহী। এই ঘটনার পরেও আপনি গেলেন? এত নির্লজ্জ। তারপর আবার আমি গেলাম, আবার আমাকে কুষ্টিয়া না নিয়ে আবার নিয়ে গেল রাজশাহী, সেই আগের বাসায়, যেখান থেকে একবার ওই যে 6 মাসের সময় গ্যাঞ্জাম করে আসলাম। এতদিন কিন্তু ওই বাসা আমাদের ওরকমই আছে, ভাড়া দেওয়াই যাচ্ছে মাসে মাসে ভাড়া, মানে ওরকমই আছে সবকিছু। তখন সে আমাকে এখানে না নিয়ে এসে আবার ওখানে নিয়ে গেল। ভালো কথা, সে ভালো হয়েছে, এরকম আর করবে না। ওখানে নিয়ে গেল। ওখানে নিয়ে যাওয়ার পরেও 2 দিন 1 দিন পর সেই এরকম, ওই যে সিসি ক্যামেরা তো লাগানোই আছে, সবকিছু লাগানো আছে। ও সেদিনের কাহিনী আরো বর্বর। সেদিন হচ্ছে কোন বাসায়? রাজশাহীর বাসায়। সে তার হচ্ছে ওই যে আমার কিছু ছবি, ওগুলো একটা পেন ড্রাইভ করে রাখছে। হ্যাঁ, ওই পেন ড্রাইভটা সে পাশের তার সে একটা রুম আছে, সেই রুমে সে আলমারির ওপর না কোথায় সে লুকিয়ে রাখছে, সে তো আমি জানি না। আমি মানে গ্রাম থেকে যাওয়ার পরে আমি কাপড় চোপড় করে আমার যে ব্যাগটা লাগেজটা আছে আমি ওই রুমে নিয়ে যাই আলমারির উপরে রাখছি। তো আলমারির উপর তো নিচ থেকে আমি দেখতে পারবো না, খালি নিচ থেকে এরকম ধাক্কা মারে ফেলে দিছি। হ্যাঁ, তো এখন সে ওই রুমে গেছে, যাওয়ার পরে এরকম করে খুঁজছে, মানে নিচ থেকে এরকম করে হাত দিয়ে খুঁজছে, ওরম পেন ড্রাইভ পায় নাই। পেন ড্রাইভ না পাওয়ার কারণে রাত মানে তখন 12টার দিক বাজে, আমাকে ডাকলো, বিথি এদিকায় ডাইকে টাইনে নিয়ে গেল ওই রুমে নিয়ে যাওয়ার সাথে হাতে সবজি কাটা যে ছুরি নিল, নেওয়ার পর রুমে নিয়ে গেল। যাওয়ার পরে দরজা লাগাই দিল, আর আমার ছেলে বাইরে। তো যাওয়ার পরে আমাকে বলতেছে বিছানার উপর উঠ, বিছানার উপর দাঁড়া। আমি বিছানার উপর দাঁড়ালাম। দাঁড়ানোর পরে আর বলতেছে আমার পেন ড্রাইভ দে। আমি এখানে পেন ড্রাইভ রাখছি। বলতে এখানে সে আমার এই যে এখানে 2-3টা আঘাত আছে, তারপর হচ্ছে ব্যাক সাইডে আছে, মানে অলরেডি 2-3টা আঘাত করে ফেলছে, আর ওগুলো দিয়ে রক্ত বেরোচ্ছে। আর বলতেছে আমার পেন ড্রাইভ দে। আর আমি বলতেছি আমি নেইনি, আমি নেইনি, বিশ্বাস করো আমি নেইনি, দেখিনি, কোনো কথা নেই। আচ্ছা তুমি কই রাখছো বলো আমাকে, কই রাখছো? বলতেছে আমি এখানে রাখছি। পরে আমি সেখান থেকে ভালো করে খুঁজে দেখি যে আলমারির উপর না, সে ড্রেসিং টেবিলের উপরে রাখছে। তারপর ওখান থেকে পেন ড্রাইভটা আমি তার হাতে দিলাম। তো সেদিন আপনি চিন্তা করেন, যদি ওই পেন ড্রাইভটা আমি যদি ইনস্ট্যান্ট না পাইতাম, তাহলে সে আমাকে কি করতো, করে ফেলতো না? সেই দিনে ভাবলাম যে না, অনেক করছি, আর না। তো এইটা চিন্তা করে পরের দিন হচ্ছে মানে আর মেনে নিতে পারলাম না নিতে পেরে সকালবেলা দেখে আমি শুয়ে আছি, মানে ওরকম আমাকে যেরকম মারছে তো সাইডে, আমি আর এই পাশে শুইতে পারতেছি না, আমি এই কাত হয়ে আমার বাচ্চার দিকে করে শুয়ে আছি। সকালবেলা উঠে আবার রান্নাও করছি, রান্না করে আবার আমি বাচ্চার কাছে যাই শুয়েছি। সে খাইয়েটাই গেল, খাওয়া দাওয়া করে যায়, সে আমাকে বলতেছে কি দেখ এক পাশ হয়ে শুয়ে আছে ক্যামেরা লাগাইছি তো উপরে, সেজন্য এইদিক ঘরে নাই, এই পাশে ফিসফিস করে কথা বলতেছে। তারপর কেন জানি আমার আর ভাইয়া মানে ভিতরে আর মানে নিতেই আর পারলাম না। আমি বাইরে টেবিলে আসলাম ভাত খাওয়ার জন্য, ও রুমে ওই কথা বলে ও রুমে শুয়ে পড়লো। আমি বাইরে আসলাম ভাত খাওয়ার জন্য, প্লেটে ভাতও বাড়ছি, খাবো, কিন্তু ভেতরে আর যাচ্ছে না নিয়ে না, একদম সরাসরি নিচে নেমে আসলাম। সে নিচে নেমে এসে দেখি আমাদের যে গাড়ির চাবিটা আছে, সে গাড়ির চাবিটাও বাসায় রাখে না। গাড়ির চাবি নিয়ে যদি আমি কিছু করি, সে গাড়ির চাবি দেখে বা সিকিউরিটির কাছে। তো নিচে নেমে আসলাম। নিচে নেমে আসে পরে হচ্ছে এরকম যে আমি বাড়ি চলে যাবো, আমি থাকবো না, এরকম পরে দেখি ও 1 মিনিট সাথে ও নিচে নিয়ে এসে আমাকে নিয়ে টানাটানি শুরু করতেছে, চলো এরকম কিছু না, চলো এরকম মানুষের সাথে কেন জানাচ্ছো, হ্যান ত্যান, আমি এরকম করবো না। আবার আগের সেম কাহিনী।
তো বললাম না, আমার তোমার কথা শোনার আর টাইম নাই। এরকম করে আমি বাসায় যে আরো ম্যানেজার থাকে, থাকে, তাদের সাথে দুই এক কথা নিচে বসেই কথা বলতেছিলাম, ওদের ফ্ল্যাটে বসে কথা বলতেছিলাম। আর ও কি করলো, আমার দুইটা বাচ্চাকে, ছোট বাচ্চাটাকে কোলে নিল, বড়টাকে হচ্ছে সাথে নিয়ে রাজপাড়া থানাতে যাচ্ছে রিক্সায় যাইতে যাইতে লাইভ করতেছে আমার বউ আজমিরা বিথি দুইটা বাচ্চা রেখে পালাই গেছে, অথচ আমি তার বাসায় বসে আছি, পালাই গেছে। এটা বলে যাই হচ্ছে থানায় কমপ্লেন করছে। থানায় কমপ্লেন করে পুলিশ টুলিশ নিয়ে আসে, দেখে পুলিশ দেখে আমি বাসায় আছি। বাসায় আসে উল্টা যখন পুলিশ আমাকে চেক করলো, আমার শরীরটা চেক করলো, পরে উল্টা তার উপর দিল যে কেন আপনাকে তো এর আগেও আমরা দেখছি আবার এটা করছেন, এরকম নিল। তারপর ওখান থেকে করে পুলিশে আমার হচ্ছে পুলিশের ওখান থেকে আমি আবার বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে আসার পর ওই যে আমাদের বিয়ের মোহরানা ফার্স্ট টাইম ছিল, মানে কোন রকম মানে কাজী টাজি করে কোন রকম হয়েছিল, মানে ধরা যায় না আর কি, 50,000 টাকার মতো। তো তখন সে মানে এরকম 2-3 মাস যাওয়ার পরে সে অনলাইনে একটা ডিগলার দিল যে আমি আজমিরা বিথিকে ডিভোর্স দিয়ে দিছি। হ্যাঁ, ডিভোর্স দিয়ে দিছি এইটা বিষয় বলার পরেও হচ্ছে সে আমাকে আবার নিতে গেছে, ঠিক আছে। তো আমাকে যখন নিতে গেছে তো তখন বলছে, আমার ফ্যামিলির লোক বলছে যে তুমি তো বলছো যে ডিভোর্স দিছো, সারা পৃথিবী জানে যে ডিভোর্স দিয়ে দিছো, তাহলে এখন নিতে আসছো, তাহলে এখন বিয়ে করলে তোমাকে নতুন ভাবে বিয়ে করতে হবে, ঠিক আছে। এখন যদি নতুন ভাবে বিয়ে করতে যাও তাহলে মোহরানা 40 লাখ টাকা করবা। তো বলছে হ্যাঁ করবো, ঠিক আছে। তো আবার আমাদের বিয়ে হলো 40 লাখ টাকায়, 40 লাখ টাকায় বিয়ে করে। তা বলতেছে সারা গ্রামের সামনে আমার পা ধরলো, আমার মায়ের পা ধরলো, মানে আর সে কখনো এরকম হবে না, এই সেই। পরে আবার আমি নির্লজ্জের মতো তার কাছে গেলাম, আবার গেলাম অনেক বিশ্বাস নিয়ে। এবার আমি গেছিলাম ভাইয়া, মানে খুব বিশ্বাস নিয়ে, মনে হয় যে এরকম না হবে না, হয়তো ভালো হয়ে গেছে। আর খুব করে সে আমাকে বলতেছিল যে আর একটা বার বিশ্বাস কর, আমি আর কখনোই করব না। তো আমার মনে সবসময় লোভ ছিল তার সাথে সংসার করা। তো আমি এই বিশ্বাস নিয়ে আবার তার কাছে গেছিলাম। তো যাওয়ার দেখি 2 দিন ভালো ছিল ভাইয়া, যে মানে যে গরু আর কি যে গু খায় সে নাকি সামলাতে পারে না। তো 2 দিন পর দেখি সেম আবার ওই গেম খেলতেছে, আবার ওর হাতে দেখলাম একটা 2 রকমের বিড়ি, একটা ভেঙে দেখি আছে, ঠিক আছে। তারপর হচ্ছে নেশা টেশা খায়, আবার ওরকম মারধর, মানে এমন লাস্টের এমন আমাকে রাইস কুকারে যে তারটা আছে ওইটা দিয়ে গলাটা এমন ভাবে ধরছে চিপায়ে, মানে আমার মুখ দিয়ে রক্ত বের হয়েছে। তারপর সে আমাকে ছাড়ছে, ঠিক আছে। এরকম অত্যাচার। তো আমি করলাম যে না, আর সম্ভব না, ঠিক আছে। তো এখন আমি চলে আসলাম। আমি যে চলে আসবো তখনও হচ্ছে ওর সামনে দিয়ে আসতে পারি নাই। তো আমার শ্বশুর বলতেছে গেলে যাইও, কিন্তু ওর সামনে দিয়ে যায় না, দেখা যাচ্ছে রাস্তায় দেখলে তোমার মাইরেই ফেলবো, ঠিক আছে। ও যখন ঘুমায় টুমায় তখন চলে যায়। তো পরক্ষণে সে 2-3 দিন তো ঘুমায় না, নেশা করে, যখন সে ঘুমায় গেছে তখন আমার ছেলেটাকে রেখে, মানে 2 বাচ্চা নিয়ে আমি আর আসতে পারতাম না। আর আমি তো ভাইরাল ফেস, মানে যে দেখে সেই চিনে ফেলে, ঠিক আছে। হয়তো ধরা পড়ে যেতাম, আর আমি যদি ধরা পড়ে যেতাম তাহলে হয়তো আমার আর বাঁচার হবে না। হ্যাঁ, এরকম একটা ছিল। তারপর বড় বাচ্চাটাকে চুমু খায়ে ওকে প্রাইভেটে পাঠিয়ে দিলাম, আব্বু যাও প্রাইভেট পড়তে যাও। ওকে আমি আনতে পারি নাই, ওকে প্রাইভেটে পাঠিয়ে দিলাম। দেওয়ার পরে ছোট বাচ্চাটাকে নিয়ে হালকা কিছু কাপড় টাপড় নিয়ে বাসা থেকে বের হলাম। ও ঘুমাচ্ছিল, আমার শাশুড়ি ঘুমাচ্ছিল, আর আমার শ্বশুর নামাজে গেছিল, আর আমার ছেলেকে প্রাইভেটে দিলাম। দেওয়ার পরে আমি বাসা থেকে বের হইলাম। তো ওই দিন শুক্রবার ছিল, প্রাইভেট বন্ধ ছিল, আমার এটা জানা ছিল না। হ্যাঁ, আমার ছেলে পাশের বাসায়, তো ও মানে গেছে যায় 10 মিনিটে আবার ফেরত আইছে। আইসে হয়তো ডাকছে আম্মু আম্মু আম্মু, নাই, এই যে সব সজাগ হয়ে গেছে। আমি আসলে পাশে 2-1বারও যাইতে পারি নাই, তাতেই চিল্লাচিল্লি উঠে গেছে, বিথি নাই। তো আমি ওই 2-3টা ব্যাগ বাচ্চা নিয়ে আসলে আমি আর এগোতেও পারি নাই। আমি এক বাসায় রেখে দিছিলাম ব্যাগগুলা, দিয়ে আরেক বাসায় যাই লুকাইছিলাম, যে এই অবস্থায় আমি বাইরে গেলেই ধরা পড়ে যাব। আমি এক জায়গায় লুকাই থাকি, আমার ব্রেনে শুধু এইটাকে কাজ করছে, এক জায়গায় লুকাই থাকি, সন্ধ্যা হলে আমি বের হবো, নাহলে এখন আমি বের হলেই ধরা খাবো, কারণ সবাই আমাকে চেনে। তো এক বাসায় ওরকম আমি থাকলাম, সেই দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত লুকাই থাকলাম এক বাসায়। লুকাই থাকার পরে এক বাসায় জামা কাপড় রেখেছি, ওরা সাথে সাথে খোঁজাখুঁজি শুরু করে দিছে, সবার বাসা খুঁজতেছে আমাকে। ওরাও জানে যে বেশি দূর যাইতে পারবে না, এখনই এখান থেকে বের হয়েছে, সবার বাসা খোঁজা শুরু করে দিছে। পরে যে বাসায় আমি জামা কাপড় গুলো রাখছিলাম, মানে এগোতে আর পারি নাই, নিতে পারি না, ওখান থেকে জামা কাপড় নিয়ে গেছে। আবার 1 কাপড় হয়ে গেলাম,
আবার এক কাপড় নিয়ে ওই এক বাসায় ছিলাম, ওখান থেকে ওই বাসারই একটা মহিলা একটা বোরখা দিল, বোরখাটা পেঁচায়ে সন্ধ্যাবেলার দিক শহরে আসলাম। শহরে এসে প্রাইভেট কার ভাড়া করলাম, ভাড়া করে আমার গ্রামে এসে আমি আমার বোনের কাছ থেকে নিয়ে ভাড়া দিছিলাম। ঠিক আছে, তারপর থেকে এখন পর্যন্ত এই যে একাই আছি। আর তার সাথে যোগাযোগ হয় বলতে এখনো হয়, এখনো সে ওই ব্লেমেই দিয়ে যায়, তার পরকীয়া করি তার বাপের সাথে, তার বোনের সাথে, হ্যাঁ এগুলা। কিন্তু এখনো পর্যন্ত ভাইয়া কোনো প্রমাণ নাই যে আমি কিছু করি। লাগে না, নেশাখোর যদি কেউ সত্যি নেশা করে তাহলে তার নিজের জীবন ধ্বংস করতে আর কারো লাগে না। বোন, লাস্টলি আরো একবার বলি, আপনার কি কখনো মনে হয় না যে প্রথম যখন আঘাত করলো তারপরে আপনার প্রতিবাদ করা দরকার ছিল এবং চলে আসা দরকার ছিল? লোভ, আমি যে বললাম ভাইয়া লোভ, আমি সবসময় ভাবতাম যে হয়তো সে ভালো হয়ে যাবে, সে তো এরকম ছিল না। আর আমি তো নিয়াত করছিলাম যে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তার সাথে থাকতে চাই, হয়তো ভালো হয়ে যাবে, হয়তো ভালো হয়ে যাবে। মানে তার শত আঘাতও আমার কাছে আঘাত মনে হতো না। তো এখনো যদি তাকে, আমি দোয়া করি যদি তাকে আল্লাহ ভালো করাই দিত হয়তো ভালো হইতো, কিন্তু আর সম্ভব না। কারণ রিসেন্ট সে আমাকে ডিভোর্স না দিয়েই একটা মেয়েকে নিয়ে আসছে। সাবাস। এই যে পয়লা বৈশাখের আগের দিন একটা মেয়েকে বাসায় নিয়ে আসছে। হ্যাঁ, মেয়েটার পরিচয় হচ্ছে বাগেরহাটের একটা মেয়ে, অতটুকু মানে আমি শিওর জানি না, ওরকম একটা মেয়ে হুট করে বাসায় নিয়ে আসছে। তো ওখানে তো আমারও পরিচিত লোক আছে, তাই না, আমারও শুভাকাঙ্ক্ষী আছে। তো তারা আমাকে বললো যে হচ্ছে আপু এরকম একটা মেয়ে বাসায় নিয়ে আইছে। আমি অনেক চেষ্টা করলাম যে তোমরা দেখো তো ওরকম মেয়ের একটা ছবি টবি কিছু দিতে পারো নাকি আমাকে। তো মানে মোবাইল নিয়ে কোনো অ্যালাউ না, মোবাইল নিয়েও কাউকে ভিতরে যাইতে দেয় না এরকম। আর টিকটকে ছবি ছাড়তেছে, ভিডিও ছাড়তেছে, কিন্তু কখনো মেয়েকে ফেস মানে মুখ দেখায় না, বোরখা পরে মুখ টুক ঢাকে এরকম করতেছে। মানে এরকম পরে ওই মেয়েটা ওর বাসায় 4 দিন মতো ছিল। ঠিক আছে, 4 দিন মতো ছিল। এর ভিতরে সে আমাকে হচ্ছে ফোনে কল দিছিল, ওই মেয়েটা থাকাকালীন ওই মেয়ে সহ কল দিছিল আমাকে। ওই মেয়েটা আমাকে উল্টা বকাবকি করছে, সতীন টতিন, আমি নাকি বুড়ি হয়ে গেছি, তার সাথে আর মানাই না, সেজন্য সে ওকে বিয়ে করছে, আমি তার সাথে সংসার করে দেখাবো, এরকম তার সাথে মিলে আমাকে জবরদস্তি করছে। তো ওই মেয়েটা আবার এতটাই জঘন্য, ওর রানিং একটা হাজবেন্ড আছে, সৌদি আরবে থাকে। রানিং হাজবেন্ড কিংবা ফ্যামিলিকে বলছে যে আমি মামার বাড়িতে বেড়াতে যাচ্ছি, এই কথা বলে এর সাথে এসে আছে। ঠিক আছে, এইদিকে আর মেয়েটা এতটাই জঘন্য যে ওর নিজের বোনেরও সংসার ভাঙতে গেছিল, নিজের দুলাভাইয়ের সাথে পরকীয়া সম্পর্ক থাকতে নিজের বোনের সংসারও ভাঙা, আর এরকমে। তারপর কিছু একটা মাধ্যম দিয়ে আমি ওর আইডিটাকে খুঁজে পাই। ঠিক আছে, আইডিটাকে খুঁজে পাওয়ার পরে আমি আইডি সার্চ দেয়, আমার ফোন থেকে হয় না ব্লক করা। ঠিক আছে, তারপর অন্য আইডি থেকে সার্চ দিলাম, দেখলাম ওই মেয়ে। তারপর 2-3টা স্ক্রিনশট মারলাম, ছবি মারার পরে আমার যে ওখানে গ্রামে কিছু লোক আছে তাদেরকে পাঠাই দিলাম। আচ্ছা, ওরা ছবি তুলতে দিচ্ছে না, সমস্যা নাই, দেখেন তো এই মেয়েটা নাকি। তখন হ্যাঁ কনফার্ম বলছে, হ্যাঁ আপু এই তো সেইটা মেয়ে। তখন আমি কি করলাম, ওর যাই কমেন্ট বক্সে দিয়ে দিলাম, ও তো মুখ ঢাকায় রাখছে। আমি বললাম এই যে সেই মেয়ে, মুখ ঢেকে লাভ নাই। যখন আমি ওর কি ডিটেলসে জানে ফেলাম, ও আর মানে হতভম্ব হয়ে গেছে যে এই বাবার কোত্থেকে জানলো, থেকে কিভাবে পেলো। তখন 2-3 দিন ওর কাছে থাকার পর যে মা বাড়িতে বলে আসছে যে আমি চাচার বাড়ি বা মামার বাড়িতে বেড়াতে যাচ্ছি, আবার 2-3 দিন থাকার পর ওই মেয়ে ওই বাড়িতে চলে গেছে। এর ভিতরে আমার সাথে অনেক কাহিনী, আমাকে ফোন দিচ্ছে অনেক, তো ভিডিওর অভাব নাই। তো লাস্ট একটা ভিডিও দেখে সেটা আমার অন্তর মানে পুরো শরীর হাত পা কাঁপতেছিল। সেটা হচ্ছে দুইজনে বিয়ের যে টিপস আপ দিচ্ছিল। এই ভিডিওটা দেখে কেন জানি আমার মনে করেন যে বলতে পারবো না আর কি, মানে পুরো শরীর কাঁপা শুরু করে দিছিল। কেন করতে পারলো এরকমটা, কেমনে পারলো? এরপরেও এত কিছু পরেও সরি, কিছু বলার নেই আপনাকে নিয়ে। বোন ভালো থাকেন, দোয়া করি আল্লাহ আপনার সন্তানদের আর আমার বাচ্চাকে তো কোলে মানে যদি গনে ধরা যায় তাহলে মনে হচ্ছে 2 দিন একটু কোলে নিয়েছিল। আমার প্রথম থেকে মনে হচ্ছিল যে সামহাও আপনার কোথাও দোষ নেই, কিন্তু জানেন আমার একটু পর থেকে মনে হয়েছে পুরো দোষটা আপনার। একটা মানুষ নেশা করতেছে, আমি সহ্য করব না, তো হাজবেন্ড বা ওয়াইফ হিসেবে সহ্য করবো না, বা একটা লেভেল পর্যন্ত। একবার গায়ে হাত তুলছো, 2বার ভুলে হইতে পারে, 3rd টাইম সরি। আপনি যতবার মাইর খায় সহ্য করতেছেন, তারপরে এবার আরো বেশি মারছে। এবং এইটাই নিয়ম, আপনিও জানেন এইটাই নিয়ম, প্রশ্রয় দিলে সেটা বাড়তে থাকে। এবং আপনি বরং মেয়েদের জন্য একটা ব্যাড এক্সাম্পল তৈরি করলেন যে এত মারো, এত কিছু করো, তারপরে হাজবেন্ড যা বলবে তাই। তারপরও তো দেখেন না কত
এখনো কত কমেন্টস, আপনি আরেকটু ধৈর্য ধরতে পারতেন, আপনি আরেকটু ধৈর্য ধরতে পারতেন, আরেকটু দেখতে পারতেন, 2টা বাচ্চা আছে, 2টা বাচ্চার মুখের দিকে তাকাইতে পারতেন। আমি আসলে কাউকে এই কথাগুলা ক্লিয়ার করতে পারি না যে আমি আসলে কি পরিস্থিতিতে ছিলাম। প্রত্যেকটা রাত ভাই আমার অত তো অনেক কথা আপনাকে এখনো বলেই নাই, এত এত কথা আছে, এত এত অত্যাচার আছে, ঠিক আছে। মানে এক এক দিন এক রাতের কথা বিছানায় মাথায় বালিশ দিলেই মনে এক এক দিনের এক একটা রাতের মনে পড়ে যায়, আর একাই চোখের পানি পড়ে আমার। মানুষ তো কেউ এগুলা জানে না, বোঝে না, জানানোর দরকারও নেই। আমার জায়গাটা আমি শক্ত থাকতে হবে, আমার জায়গাটা আমি জানি যে আমার কি হইতেছে। আপনার কষ্ট কেউ মুছে দিতে পারবে না, আপনারই মুছতে হবে। আপনার পেটে কেউ ভাত দিবে না, আপনারই আনতে হবে। এর ভিতরে আমার পেজ টেজ তো কোনো কিছু যে আমার নাই, সবগুলোই তার কাছে। এর ভিতরে আমি একটা পেজ ক্রিয়েট করছি, পেজও বলতে না, আইডি। ওই আইডিটাকে নষ্ট করার জন্য পিছনে মনে করেন যে হাজারো লেগে আছে, তারপরে পারতেছে না, শুধু একজনের কারণে। একটা ফ্রেন্ড বলেন যে বিপদের দিনে কেউ না কেউ দাঁড়াই বোন, হাত বাড়াইলে আল্লাহ কাউকে না কাউকে পাঠায়, সেরকমই। তো আমি ওর কাছ থেকে আরো আর কি মানে আসতে পারছিলাম না যে তুই কি করে খাবি যায়, আমি আসলে কি করে খাবো, আমার তো সেরকম আর কিছু মালিক তো সে ভাই, আপনার টেনশন করে আর এইটাই আমার ভয় ছিল। আবার ভাবতাম যে আমি হয়তো যাওয়ার পরে একটা পেজ টেস্ট ক্রিয়েট করে করবো, সে তো আমাকে টিকতে দেবে না, কারণ সে অলরেডি অনেক কিছু মনে করেন যে অনেক কিছুই জানে পারে, আমি তো জিরো। এই ক্ষেত্রে আমি কখনোই আশা করি নাই যে আমি আসলে অনলাইনে টিকে থাকতে পারবো। মিলিয়ন হওয়ার পথে আপনার পেজ পারবো, কিন্তু ওই যে বললাম যে উপরে যদি আল্লাহ থাকে তাহলে কোনো কিছু সম্ভব না। এখন ওই যে একজন আর ভরসায় আলহামদুলিল্লাহ এখন আমি অনলাইনে টিকে আছি, হয়তো তারাই একদিন থাকতে পারবে না। থাক, যার যা ইচ্ছা করুক, নিজের জায়গায় ভালো থাকেন, নিজের গায়ে মনে কাউরে আঘাত দিতে দিয়েন না। ভালো থাকেন বোন, আসসালামু আলাইকুম।